ডাকসুর ফল মেনে নিলেন ছাত্রলীগের পরাজিত ভিপি প্রার্থী। নতুন ভিপিকে সহযোগিতা করার আহ্বান। নুরুল হক, তাকে দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে, তোমাদেরকে সকলকে সহযোগিতা করতে হবে। কিন্তু এখনো সব পদে আবার ভোট চান নূর, বললেন শপথ নেওয়ার কথাও। যদি পুনর্নির্বাচন হতে হয় তাহলে আবার আংশিক না হয়ে আমরা মনে করি পুরো নির্বাচন প্রক্রিয়া আবার নতুন করে হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সব সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর। বাঁচবে রোগীর সময় ও শ্রম, বলছেন চিকিৎসকরা। চুড়িহাট্টায় আগুনে মৃতদের ডিএনএ পরীক্ষায় এবার মিলল বৃষ্টির বান্ধবী দোলার লাশ। আরও 5 জন শনাক্ত। 52 স্বজনের নমুনার সঙ্গে না মেলায় এখনো অজ্ঞাত 2 মরদেহ। আবাসিক ভোক্তার জন্য গ্যাসের দাম আরও 80% বাড়ানোর প্রস্তাব তিতাস ও সুন্দরবনের। শিল্পে বাড়াতে চায় 132%। প্রবল আপত্তি উদ্যোক্তাদের। এবং দুর্ঘটনা এড়াতে ঘাট বন্ধের প্রতিবাদে বিক্ষোভের মধ্যে বুড়িগঙ্গায় সংঘর্ষে ডুবল স্পিডবোট ও ট্রলার। কোনো অবস্থাতেই সিদ্ধান্ত পাল্টাবে না, বলছে নৌ মন্ত্রণালয়। ডাকসু নির্বাচনের ফল মেনে নিয়ে নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ছাত্রলীগের পরাজিত প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। বিকেলে টিএসসিতে নূরের সঙ্গে দেখা করে সবাইকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান তিনি। কিন্তু এখনও সব পদে আবারও ভোট চান নূর। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন পুনর্নির্বাচনের কোনো সুযোগ নেই। মঙ্গলবার দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরের সঙ্গে দেখা করেন ছাত্রলীগের পরাজিত প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। আশ্বাস দেন একসঙ্গে কাজ করার। ভোটে কিন্তু সে বিজয়ী হয়েছে, তো আমাদের এই রায়টা প্রত্যেককে মেনে নিতে হবে। প্রত্যেককে মেনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সকল শিক্ষার্থীরা একসাথে পাশাপাশি থেকে চলাফেরা করি। তবে পুনরায় নির্বাচন দাবি করেন নবনির্বাচিত ভিপি নূর। যদি পুনর্নির্বাচন হতে হয় তাহলে আবার আংশিক না হয়ে আমরা মনে করি পুরো নির্বাচন প্রক্রিয়া আবার নতুন করে হতে পারে। নির্বাচনের দ্বারা দায়িত্বে ছিল, তারাও একটি সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সক্ষমতা কিংবা যোগ্যতা তাদের ছিল না। আদালতের যে নির্দেশনা রয়েছে 31শে মার্চের মধ্যে নির্বাচন, সেই 31শে মার্চের মধ্যে আমরা পুনর্নির্বাচনের দাবি জানাই। এদিকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার সাথে জড়িত আমি মনে করি না। এটা সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশিত একটি ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে একজন পরিকল্পিতভাবে একটি ব্যক্তিকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছে আমি বলে মনে করি। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান আবার ভোটের কোনো সুযোগ নেই। সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে 28 বছর পরে নির্বাচন হচ্ছে, এটা থাকবে, এটা করুক। কিন্তু ওরা যে নির্বাচন বর্জন করলো, এখন কি বর্জনের কোনো যৌক্তিকতা আছে? ভিপির মতো পোস্টে পার হয়ে গেছে, প্রফেসর সুযোগ নাই। এদিকে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে মঙ্গলবার ভোররাত থেকে দিনভর উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভরত কর্মীদের সঙ্গে দেখা করে তাদের সরে যেতে বলেন ছাত্রলীগ সভাপতি। সবাই একসাথে নুরু আমাদের সাথে কাজ করবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আজ নতুন ভিপিকে স্বাগত জানালেও গত রাতে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার সময় উত্তেজনায় ফেটে পড়েন ছাত্রলীগ কর্মীরা। টানা প্রায় আধ ঘন্টা সিনেট ভবনে হট্টগোল করেন তারা। পরে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন ছাত্রলীগ কর্মীরা। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। ডাকসুর ভিপি পদে বিজয়ী হিসেবে সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরুর নাম ঘোষণার পর এভাবেই থমকে যায় ফল ঘোষণার প্রক্রিয়া।
জিএস পদে গোলাম রাব্বানী ও এজিএস পদে সাদ্দাম হোসেনের নামে হর্ষধ্বনি এলেও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পরিবেশ। টানা আধ ঘন্টা হট্টগোল করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী কর্মীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় ভিসি প্রভিসি সহ উপস্থিত শিক্ষকরা ছাত্রদের বোঝানোর চেষ্টা করেন। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এই দাবিতে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ কর্মীরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 3 দিনের মধ্যে ডাকসু নির্বাচন বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ভোট বর্জনকারী 5টি প্যানেল। কাল দুপুর 12টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার কথাও জানান তারা। নুরুল হক নূরের ভিপি হিসেবে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত ব্যক্তিগত জানিয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ফারুক জানিয়েছেন, সংগঠন পরে তাদের সিদ্ধান্ত জানাবে। কর্মসূচি বিচারের দাবিতে এবং পুনর্নির্বাচনের দাবিতে আমরা তো আমাদের কর্মসূচি ঘোষণা করেছি এবং আমাদের নুরুল হক নূর, আপনারা জানেন যে আমি আগেও বলেছি সে কিছুটা অসুস্থ এবং সে যে শপথের যে কথাটা বলেছে এটা আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। 11 মার্চের নির্বাচনটাকে বাতিল করে পুনঃ তফসিল দিতে হবে। যারা নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ছিল, চিফ রিটার্নিং কর্মকর্তা, উপাচার্য সহ যারাই ছিল তাদেরকে পদত্যাগ করতে হবে এবং এই দাবিতে আমরা আগামীকাল দুপুর 12টায় রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যেয়ে আমরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান করব। তাকে আমাদের বক্তব্য লিখিতভাবে দিব। একই সঙ্গে 3 দিনের আমরা আলটিমেটাম দিব। এই 3 দিনের মধ্যে যদি তারা এই নির্বাচন বাতিল করে পুনঃ তফসিল প্রদান না করে তাহলে আমরা পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচিতে, কঠোরতম কর্মসূচিতে পেতে বাধ্য হব। এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব আলোচনায় ছিল ডাকসু নির্বাচন। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের সমস্যা সমাধানে কাজ করবে নতুন নেতৃত্ব। ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থী গুরুত্ব পেয়েছে বলে মনে করেন শিক্ষার্থীরা। ছুটির আমেজে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্লাসের কোনো তাড়া নেই, শিক্ষার্থীরা মেতেছেন গল্প আড্ডায়। আলোচনার ইস্যু ঘুরে ফিরে একটাই, ডাকসুতে কে জিতলো কে হারলো। প্রতিটা ভোটারের নিজস্ব একটা পছন্দ আছে, সেখানে হচ্ছে অনেক সময় ব্যক্তির জনপ্রিয়তা অনেক সময় আসলে দলকেও ছাড়িয়ে যেতে পারে। প্রত্যেকটা জায়গা থেকে আর কি আমরা প্রার্থী নির্বাচিত করেছি এবং প্রত্যেকে নিজেদের জায়গা থেকে পছন্দ করেই করছে এবং ভালো খারাপ সবকিছু মন্দ বিচার করেই করছে। যদি একটা দলের আধিপত্য থাকে তখন সেখানে শুধু ওই দলই কথা বলতে পারবে, অন্যান্য কারো মতামত তারা নিবে না। তো আসলে আরো কিছু পদে অন্য দলের প্রার্থী থাকা উচিত ছিল। ফলাফল চুলচেরা বিশ্লেষণের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নির্বাচন নিয়ে কোনো নেতিবাচক প্রভাব যাতে না পড়ে তাদের শিক্ষা জীবনে, সেই সঙ্গে তাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়ার হিসেব নিকেশ। ফুল ফুটুক আর নাই ফুটুক, বোমা ফুটবে সেই ক্যাম্পাস আর আমরা চাই না। যে আন্দোলনের প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল আপাতত সেটা একটু শিথিল অবস্থায় আছে। কারণ আপনার যদি যাদের পক্ষ থেকে আন্দোলনটা আসা উচিত ছিল, দেখা গেল তাদের আমরা আজকে দেখতে পাচ্ছি সেখান থেকেই একজন সহসভাপতি সেখান থেকে আসছেন। কেন্দ্রীয় সংসদের চেয়ে কোনো অংশেই কম নয় হল সংসদের ফল নিয়ে আলোচনা। জয় পরাজয়ের অঙ্ক ছাড়াও আবাসিক শিক্ষার্থীদের ভাবনায় রিডিং রুম, গণরুম, খাবারের মান আর পড়াশোনার নিশ্চিত পরিবেশ। মোটামুটি ভালো একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই আসলে এই নির্বাচনটা হয়েছে। আমরা আশাবাদী যে আমাদের যে চাওয়া পাওয়া এগুলো সব ফিল আপ হবে। সবাই কম্বাইন হয়ে বিশ্ববিদ্যালয়কে উন্নত করার জন্য, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি অবকাঠামোগত উন্নয়নের জন্য তারা কাজ করবে। দলমত নির্বিশেষে হার জিতের ক্রোধ ভুলে নির্বাচিত প্রতিনিধিরা ভূমিকা রাখবেন শিক্ষার্থীদের অধিকার আদায়ে, এমন প্রত্যাশাই তাদের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। রিজার্ভ চুরির ঘটনায় এবার বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মামলা করল ফিলিপিন্সের আরসিবিসি। ধোপে টিকবে না বলছেন বিশ্লেষকরা। সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ সৃষ্টির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার এই নির্দেশনাকে স্বাগত জানিয়ে চিকিৎসকরা বলছেন, এতে রোগীর সময় ও শ্রম বাঁচবে, বাড়বে সেবার মান। স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়নে এ পদক্ষেপ বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী। সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন আছে অনেক দিন ধরেই। ডাক্তারদের আন্তরিকতা নিয়েও রোগীদের অভিযোগের শেষ নেই।
দেশের স্বাস্থ্যসেবার সামগ্রিক উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, দেশের সব সরকারি হাসপাতালে প্রাইভেট কর্নার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হাসপাতালেই যাতে ডাক্তার মহোদয়গণ একটা উইঙ্গে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারে, স্পেশালিস্ট ডাক্তাররা বসে। উনি বলেন আমরা কেন এটা করবো না, বাইরে বাইরে যায় দৌড়াইয়া, এখানেই ওদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে দেন, একটা টাইম দিয়ে দেন, এখানেই তার প্র্যাকটিস করুক। প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে ইতিবাচকভাবেই দেখছেন সব পর্যায়ের চিকিৎসকরা। যদি প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা সরকারি হাসপাতালে করা হয়, এতে রুগীরা যেমন উপকৃত হবে এবং আমাদের যে ডাক্তারদের নিয়ে যে কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো অনেকাংশে এটিতে আমার মনে হয় এটি সমাধান হয়ে যাবে। আমি বরং সাধুবাদ দিব যে এক সেন্টারে কাজ করলে রোগীরও আমাদের ম্যানেজমেন্টটা ভালো হবে, কারণ আমি অনেক সময় পাবো ওই রোগীটাকে লুক আফটার করার জন্য। হাসপাতালের ভিতরেই আমাদের কর্মঘণ্টার বাইরে যদি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে একই দিকে যেমন রোগীরা আমাদের কাছে আরও বেশি সময় নিয়ে আরও ভালো সেবা পাবে, তেমনি আমরা নিজেরাও যারা তরুণ চিকিৎসক আছি আমরা নিজেরা উপকৃত হতে পারবো। হাসপাতালে প্রাইভেট কর্নার হলে রোগী ও ডাক্তার উভয়েরই সময় ও শ্রম বাঁচবে, আর তাতে বাড়বে চিকিৎসার মান, এমনটাই অভিমত চিকিৎসকদের। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। আবাসিক সহ সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 103% বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস গ্যাস ও সুন্দরবন গ্যাস কোম্পানি। আবাসিকে 1 চুলায় 1350 টাকা ও 2 চুলায় মাসিক চার্জ 1440 টাকা করার আবেদন করে প্রতিষ্ঠান দুটি। দাম বাড়ানোর প্রস্তাবের যৌক্তিকতা ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞ ও ভোক্তা প্রতিনিধিরা। বাসাবাড়িতে 1 চুলায় গ্যাসের সংযোগে এখন প্রতি মাসে খরচ পড়ে 750 টাকা, আর 2 চুলার ক্ষেত্রে গুনতে হয় 800 টাকা। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য এই দামই বেশ চড়া বলে অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির দ্বিতীয় দিনে মঙ্গলবার তিতাস গ্যাস ও সুন্দরবন গ্যাস কোম্পানি আবেদন করল এই দাম আরও 80% বাড়ানোর। অন্য গ্রাহকদের ক্ষেত্রে বাণিজ্যিক খাতে 41%, সিএনজিতে 50%, ক্যাপটিভ পাওয়ারে 96%, শিল্পে 132%, বিদ্যুতে 208 ও সার কারখানায় গ্যাসের দাম 211% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। যুক্তি হিসেবে আগামী মাসে আরও 50 কোটি ঘনফুট বেশি দামি এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা বলে তিতাস ও সুন্দরবন গ্যাস। ইম্পোর্টেড এলএনজির যে অর্থ দেওয়া দরকার, সেই অর্থটা পরিশোধ করার জন্য যতটুকু অর্থ দরকার অতটুকু অর্থের জন্যই আমরা বিআরসিতে এসেছি। দাম বাড়ানোর আবেদনের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞ ও ভোক্তা প্রতিনিধিরা। এবং আপনি যে যুক্তিতে বাড়াতে চেয়েছেন সেটা তো যুক্তি বলা যায় না। সরকার এপ্রিলে কোনোভাবেই এলএনজি ইনক্রিমেন্টাল আনতে পারবে না। বিআরসিকে দিয়ে ওই জ্বালানির দাম নির্ধারণ করিয়ে এইরকম প্রহসন যেন না করা হয়। শিল্প খাত সহ জনজীবনে নেতিবাচক প্রভাবে শঙ্কা জানান ব্যবসায়ী নেতারা। এত বছর পরে আপনারা গ্যাস দিলেন, বহু লোক ডিমান্ড করবে, গ্যাসের কানেকশন পায় নাই, আর আজকেই আপনারা গণশুনানি শুরু করছেন, ডাবল দাম বাড়ায় দিবেন। আমি তো মনে করি যে এটা একটা হাস্যকর গণশুনানি। এই ধরনের মূল্য বৃদ্ধি হলে আপনার সেই ডিমান্ড থাকবে না এবং দেশ শিল্পায়নের যে পথে যে মোমেন্টামে অগ্রগতির যাত্রায় আছে সেটি ব্যাহত হবে। শুনানিতে জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধের জোর দাবি ওঠে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের রাতে নিখোঁজ দোলার লাশও ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা গেছে। এছাড়া আরও 5 জনের পরিচয় জানা গেছে। এখন পর্যন্ত 2টি মরদেহ শনাক্ত করা যায়নি। এছাড়া 3 জন স্বজনের সাথে কোনো মরদেহের ডিএনএ মেলেনি। দুপুরের সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে এসব কথা জানানো হয়। শনাক্ত হওয়া লাশগুলোর মধ্যে দোলা সহ 6 জনের মরদেহ গ্রহণ করেছেন স্বজনরা। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের রাত থেকেই বরমে দোলার খোঁজে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন দলিলুর রহমান। হয়েছেন প্রতারিত। অবশেষে প্রায় 22 দিন পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে মেয়ের মরদেহ। সেই রাতে দোলাকে বহনকারী রিকশা চালাচ্ছিলেন গোলাম মোস্তফা। তার খোঁজও মিলেছে। লাশ হয়ে ফিরে এসেছেন পরিবারের কাছে। এখন আমরা কিভাবে চলবো ভাই, আমাদের কিচ্ছু নাই। আর ছেলে মেয়ে যেমন এতিম না হয় আমাদের মতো। সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী আমি বুঝতেছি।
বিভিন্ন সংবাদ মাধ্যমে সিআইডির মরদেহ শনাক্তের খবর পেয়ে দুপুর থেকেই ভিড় বাড়ছিল ঢাকা মেডিকেলে। এরপর প্রশাসনের কাছ থেকে একে একে প্রিয়জনের মরদেহ বুঝে পায় 6 পরিবার। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। আমরা এতদিন পর্যন্ত সবাই হতাশা ছিলাম, লাশ পাবো কি পাবো না, ঠিক আছে, খুব টেনশনে ছিলাম। যেহেতু আজকে আমরা পেয়েছি, এজন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদা করি। ওই জায়গা ঠিকই আছে, কিন্তু এখানে বলা হলো যে ধার্য পদার্থ যেগুলো আছে সেগুলোকে অপারেশন করা দরকার। ডিএনএ স্যাম্পলের সাথে যাদের ম্যাচ করেছে এবং যখন আমরা পরিচয় নিশ্চিত করতে পেরেছি তাদেরকে এখন আমরা পর্যায়ক্রমভাবে হস্তান্তর করেছি। অগ্নিকাণ্ডের পর চুরিয়াট্টা থেকে উদ্ধার করা মরদেহ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 52 জনের নমুনা সংগ্রহ করা হয়। 2টি মৃতদেহ কারোর সাথে মিল পাওয়া যায়নি। 3টি পরিবারের সাথে কোনো মৃতদেহের মিল পাওয়া যায়নি। 20টি পরিবারের সাথে 20টি মৃতদেহের মিল পাওয়া গিয়েছে। আমাদের কাছে যে নমুনা স্যাম্পল আছে এটা থাকবে। আমরা দাবিদার পেলে আমরা আবার রেফারেন্স নমুনা নিয়ে আমরা ম্যাচ করব। 20 ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 70 জন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। দুর্ঘটনা কমাতে ঘাট সরিয়ে নেওয়ার প্রতিবাদে দিনভর সদরঘাটের মার্কেট বন্ধ রেখে বিক্ষোভ করেন স্থানীয়রা। বন্ধ ছিল খেয়া পারাপারও। এসবের মধ্যেই মুখোমুখি সংঘর্ষে ডুবে যায় স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলার। পরে সদরঘাটের রুদ্ধদ্বার বৈঠক শেষে নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, কোনো অবস্থাতেই খেয়াঘাট সরানোর সিদ্ধান্ত পরিবর্তন হবে না। সদরঘাটে নৌকা চলাচলে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগের প্রতিবাদে খেয়া পারাপার বন্ধ করে যখন বিক্ষোভ করছেন স্থানীয় মাঝি ও দোকানদাররা, তখন বুড়িগঙ্গায় স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে ডুবে যায় 2টি নৌযানী। সঙ্গে সঙ্গে টহলরত নৌ পুলিশ ও আশপাশের নৌকা এগিয়ে গেলে হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়। এ সময় উদ্ধার হওয়া কয়েকজন জানায়, স্পিডবোট ও ট্রলার কোনোটিরই নিয়ন্ত্রণ না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। শুরুতে স্পিড ছিল না, বাইরে গেলে সাঁতারে তুললে পরে গেলাম, সাইডে ছিলাম তো সাইডে বসা ছিলাম। স্পিডবোটটা এখান দিয়ে আসতেছিল আর আমাদের নৌকাটা এখান আমরা পার হইতেছিলাম, তো মুখোমুখি সংঘর্ষ, কেউ ব্যালেন্স রাখতে পারে নাই, মুখোমুখি সংঘর্ষে বাড়ি খেয়েছে। নৌকা ছিলেন কয়জন? নৌকায় অনেকজন ছিলাম, প্রায় 30-40 জনের মতো। আমার উঠানে পারে ওই লোকটা আবার আমরা টাইনু এইটার ভিতরে নৌকার ভিতরে উঠাইতে, আজকে আমার মায়ের আমরা বাঁচাইতে পারতাম না। প্রায় রোজই ঘটা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সদরঘাটে সোমবার খেয়া নৌকার জন্য একটি ঘাট নির্দিষ্ট করে দেয় বিআইডব্লিউটিএ। এর প্রতিবাদে মঙ্গলবার সদরঘাটের কালীগঞ্জ পাশে স্থানীয় মার্কেট মালিক ও ইজারাদাররা খেয়া পারাপার বন্ধ করে বিক্ষোভ করেন। এই যে আমাদের নৌকা ঘাট 400 বছরের পুরনো ঘাট, এখান দিয়ে প্রায় প্রতিদিন এই ঘাট দিয়ে আমাদের কাস্টমারগুলো নামে। আমাদের নৌকা সব বন্ধ করে রাখছে, এখন আমরা কাজ করতে পারি না। আমাদের সাথে কোনো আলোচনা না করে এই ঘাটটা সরাই ফেলছে, যে জন্য এখানকার প্রায় 5 থেকে 7 হাজার দোকান আজকে বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা হয় যারা নৌকা দিয়ে লঞ্চের পিছনে দিয়ে উঠতে চায় তাদের জন্য। পরে সব পক্ষকে নিয়ে বৈঠক শেষে নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, অনিয়ন্ত্রিতভাবে নৌকা চলতে দেওয়া হবে না। নৌকা দিয়ে এই যেই জায়গা থেকে পার হতো সেখান থেকে নৌকা অনেক দূরে সরে যাবে, হ্যাঁ, এবং আস্তে আস্তে আমরা এই মেকানাইজড বোট চালু করব। ছোট্ট একটা ডিঙ্গি নৌকায় উঠে এইভাবে মানে সুইসাইড করার কোনো মানে নাই। এদিকে নদী দখলমুক্ত করার অভিযানে সকালে মোহাম্মদপুরের ঢাকা হাউজিংয়ে তুরাগ নদীর জায়গা দখল করে গড়ে তোলা বেশ কয়েকটি বহুতল ভবন উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনার 1 বছর পার হলেও আজও মর্মান্তিক ওই দুর্ঘটনার দুঃসহ বেদনা বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। নিহত 51 জনের মধ্যে 21 জনের স্বজনকে ক্ষতিপূরণের টাকা দেয়া হলেও এখনও পাননি 29 জন। ক্ষতিপূরণের টাকা পাননি গুরুতর আহত 3 বাংলাদেশীয়। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। আখিমণি ভালোবেসে বিয়ে করেছিলেন মিনহাজ নাসিরকে। হাতের মেহেদি না মুছতেই বিয়ের 9 দিনের মাথায় হানিমুনে গিয়ে দুজনে ফিরলেন লাশ হয়ে। ওর সাথে কথাই বলতে পারিনি, কোনো কথা। শ্বশুরবাড়ি কেমন লাগছে, কি ব্যাপার, বিশ্বাস হচ্ছে না জোর নাই। দুর্ঘটনায় নিহত ও আহত প্রতিটি যাত্রীরই আছে আলাদা গল্প, স্বপ্ন। খাজা হোসেন নিজের জীবন দিয়ে যাত্রীদের প্রাণ বাঁচিয়েছেন এই তরুণ কেবিন ক্রু। কর্মস্থল ইউএস বাংলাতেই খাজার সঙ্গে পরিচয় ও ভালোবেসে বিয়ে কেবিন ক্রু সাদিয়ার। যুগল জীবন শুরুর 1.5 বছরের মাথায় প্রিয় স্বামী ও সহকর্মী খাজার মৃত্যুতে নিভে গেছে সব স্বপ্ন। এই জীবনে তার
দাদা হইতে পারবো না। কবরের অভাবে কি আমার সন্তান চলে গেছে। একটা বছর পার হয়ে গেল, একটা কল, একটা খোঁজ খবর কিছুই ওখান থেকে আসেনি। সো কাদের জন্য এতটা ডেডিকেশন দেখালাম। BS211 ফ্লাইটটি ছিল কাঠমান্ডুতে সহকারী পাইলট হিসেবে পৃথুলার অভিষেক ফ্লাইট। আমি যখন কোনো পাইলটের চেহারা দেখি তখন মনে হচ্ছে আমার পাইলট, ওইটা আমার বাবু। সবকিছুর বিনিময়ে আমার বাবুকে ফিরিয়ে দেন। এ পর্যন্ত 19 জন বাংলাদেশি ও 2 জন নেপালি সহ মোট 21 জন নিহতের স্বজন ও 6 আহত যাত্রীকে ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। 11,21,396,096 টাকা পে করা হয়েছে। 4 জন এখনো পর্যন্ত তাদের কোনো কাগজপত্রই দিতে পারে নাই। ইনজুরিদের ব্যাপারটা লেট হবে স্বাভাবিক, কারণ যতদিন পর্যন্ত চিকিৎসা শেষ না হবে ততদিন ওই যে সার্ভে সংস্থা বলতে পারবে না যে তার চিকিৎসা বাবদ কত টাকা দেওয়া হয়েছে আর আমরা টোটাল তাকে কত টাকা দিব। এই দুর্ঘটনা পুরো এভিয়েশন শিল্পের জন্য একটি শিক্ষা বলে মনে করে ইউএস বাংলা কর্তৃপক্ষ। প্রত্যেকটা ঘটনা থেকেই কিন্তু অটোমেটিক্যালি কিছু সেফটি মেজার্স চলে আসে। যেমন এইবারের রিপোর্টে বলা হয়েছে, নেপালের রিপোর্টে, যে নেপালের যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যারা ছিলেন এদের ট্রেনিংটা আরও ভালো হতে হবে। যদি কন্ট্রোলাররা আপনার খুব অ্যাসার্টিভ হতেন তাহলে পাইলট ডিসঅরিয়েন্টেড হওয়ার পরেও এই দুর্ঘটনা প্রিভেন্ট করা সম্ভব হতো। পাইলট আবিদ সুলতান, সহকারী পাইলট পৃথুলা রশিদ সহ এই দুর্ঘটনায় প্রাণ হারান 27 বাংলাদেশি সহ 51 জন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 23 জন নেপালি ও 1 জন চীনা নাগরিক। হাজিরের শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে বঙ্গবন্ধুর ছবি না দিয়ে আইয়ুব খান, মোনায়েম খানের ছবি সহ বিবরণ দেয়ায় হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন বইটির সম্পাদক শুভঙ্কর সাহা। সকাল 10:30টার দিকে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে হাজির হন তিনি। আদালতের কাছে ভুল স্বীকার করেন শুভঙ্কর সাহা। পরে বইটি বাজার থেকে প্রত্যাহারের অগ্রগতি প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশ দেন আদালত। ইতিহাস বিকৃতির অভিযোগে গেল 19শে ফেব্রুয়ারি বইটির সম্পাদক শুভঙ্কর সাহাকে তলব করে হাইকোর্ট। রিজার্ভ চুরির ঘটনায় নাম জড়ানোয় মানহানির অভিযোগে এবার বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে $19 লাখ দাবি করেছে আরসিবিসি। ফিলিপিন্সের মাকাতি শহরের আঞ্চলিক আদালতে মামলা করা হয়। আরসিবিসি কর্তৃপক্ষ জানায়, বিশ্বের সবচেয়ে বড় সাইবার হ্যাকিং এর মাধ্যমে অর্থ চুরির ঘটনায় এই ব্যাংকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। এর আগে চলতি বছরের 1 ফেব্রুয়ারি রিজার্ভ চুরির অর্থ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। তবে ফিলিপিন্সের আদালতে আরসিবিসি দোষী সাব্যস্ত হওয়ায় এই মামলার কোনো ভিত্তি নেই বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ। বরং যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশের করা মামলায় চুরি যাওয়া বাকি অর্থ ফেরত পাওয়া সম্ভব হবে বলেও মনে করেন তিনি। আমি বলবো ওই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স একটা কথা আছে। আসলে তাদের কোনো যুক্তি নাই, কারণ তাদের দেশের সিনেটেই আলাপ আলোচনা হয়েছিল, রিজার্ভ ব্যাংকে দোষীও সাব্যস্ত করা হয়েছিল এবং তাদের কাছে যে টাকা ছিল তা ফেরত দিতে হয়েছিল। তো এত সব কিছুর পরে তাদের তো মানহানির কোনো প্রশ্ন নয়, কারণ টাকাও নষ্ট করব, চুরি করব, আবার মানহানিও হবে, এটা তো যায় না। রিজার্ভ ব্যাংকের মামলার ফলে আমাদের মামলার কোনো রকমের এদিক ওদিক হবে বলে মনে হয় না, বা কোনো প্রভাবও পড়বে বলে মনে হয় না। আদালতের ব্যাপার আমরা তো আর অগ্রিম বলতে পারি না, কিন্তু আমি তো আশাবাদী যে সময়ের ব্যাপার, মামলাতে সময় লাগবে, কিন্তু টাকা ফেরত পাওয়া যাবে বলে আমার মনে হয়। পুরো দেশে এক রেটে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। 2023 সালের মধ্যে 5G চালুর সব প্রস্তুতি সম্পন্ন করতে সব পক্ষকে আহ্বান জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। এ সময় নেটওয়ার্কিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ করে। মঙ্গলবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত গোলটেবিল বৈঠকে একে অপরের দুর্বলতার কথা তুলে ধরেন নেটওয়ার্কিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। আমরা অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যারামিটার হয়তো মনে করছি আমরা ফেল করেছি। টেলিকম অপারেটর যদি দাবি করি অবস্থানটা একটু ডিফারেন্ট, যে কোয়ালিটি মেজারমেন্টটা ঠিক আছে, তাহলে আমি কোনোদিন আবার বলতে পারবো না যে এনটিটিএন সার্ভিস দিচ্ছে না, কারণ আপনি তো আমার এই ভ্যালু চেনের সাথেই আছেন। আইএসপি এবং এনটিটিএন এখানে কিছু কনফ্লিক্ট হয়, লাইসেন্স ওভারল্যাপিং করছে কিছু এরিয়াতে। আমরা কি অথরাইজ ইউজারদেরকে সার্ভিস দিব কি না, না কাউকে সার্ভিস দিব না, এইসব বিষয়গুলা পজিটিভলি
জিনিসটাকে সলভ করেন। নেশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক বা এনটিটিএন অপারেটর বাড়ালে উচ্চ গতির ও সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা দেয়া যেত বলে মত দেন অনেকে। দাবি ওঠে গ্রাহক হয়রানির জন্য কোন পক্ষ দায়ী তা যাচাই বাছাই করে চিহ্নিত করার। আমাদের কোনো মাস্টার প্ল্যান নাই। মোবাইল অপারেটর মাস্টার প্ল্যান হলে হবে না, হইতে হবে ন্যাশনাল মাস্টার প্ল্যান, যেখানে মোবাইল অপারেটর, এনটিটিএন অপারেটর, আইএসপি, দে উইল বি দ্য পার্টনার। বিটিআরসি চেয়ারম্যান বলেন তারাও রেট কমাতে চান, তবে কারো উপর যেমন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হবে না, তেমনি গ্রাহকেরও কোনো ক্ষতি মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। আমার চাই আপনি ভালো ব্যবসা করেন, সঙ্গে সঙ্গে আমার যে কাস্টমার সে প্রপার সার্ভিসটুকু পাই। আর যে ব্লেম গেম না হয়ে আমরা যদি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আসি তাহলে বসলে আন্ডারস্ট্যান্ডিং প্রপার হবে। মন্ত্রী বলেন গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে এবং সব নাগরিককে একই রেটে ইন্টারনেট সেবা দিতে বদ্ধপরিকর সরকার। আমার বাড়ি পঞ্চগড় কিংবা রংপুর, সেই কারণে আমাকে বাড়তি পয়সা দিতে হবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনো নাগরিকের জন্য গ্রহণযোগ্য না। আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা কথা বলে সমাধান করব। দুর্গম অঞ্চলে টেলিকম সেবা দেওয়ার জন্য গঠিত তহবিলের অর্থ এ খাতের সার্বিক উন্নয়নে ব্যবহার করার জন্য সরকার ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ঝালকাঠিতে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে রাজাপুরের কুটখালীতে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান ওই এলাকার গৃহবধূ সালমা বেগম স্থানীয় খায়েরহাট বাজারে সাইমা মেডিকেল নামের একটি ফার্মেসিতে চিকিৎসা নিতে পল্লী চিকিৎসক মহসিন উদ্দিনের কাছে যান। এ সময় ট্রাইজেক্ট নামক একটি ইনজেকশন সালমার শরীরে পুশ করেন ওই চিকিৎসক। এরপর অসুস্থ হয়ে পড়লে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়ায় গৃহবধূর মৃত্যু হয়েছে বলে ধারণা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত চিকিৎসক। এই যে ইনজেকশনটা অনেক সময় দ্রুত পুশ করার কারণে, ব্রেইনে যখন আমরা ইনজেকশন দেই সেগুলো দ্রুত পুশ করার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। ভারতের আসন্ন লোকসভা নির্বাচন সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার 42 জন প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলটির সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের তালিকায় বাদ পড়েছেন আগের 8 সংসদ সদস্য। বাদ পড়াদের তালিকায় আছেন বর্ষিয়ান শিল্পী সন্ধ্যা রায়। আর নতুন মুখ টালিগঞ্জের তারকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী। মঙ্গলবার কালীঘাটের নিজের বাড়িতে দলীয় সভা শেষে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 42 প্রার্থীর নাম ঘোষণা করেন দলীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করে বিজেপি বিরোধী অবস্থানের ঘোষণাও দেন তিনি। মোদিবাবু যতই ভয় দেখান আর বিজেপির বন্ধুরা যতই দাঙ্গা লাগান, আমরা আপনাদের পক্ষে নই। আপনাদের পক্ষে থাকলে মহান ভারতবর্ষ, মেরা ভারত মহান, সেই দেশটা, মেরা ভারত হিন্দুস্তান, সেই দেশটা নষ্ট হয়ে যাবে। বাংলার মাটি আমাদের এই শিক্ষা দেয়। এবারের প্রার্থী তালিকায় আগের 8 সংসদ সদস্য বাদ পড়েছেন, যাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা রায় ও তাপস পালের মতো জনপ্রিয় টলিউডের শিল্পী। তবে নতুন প্রার্থীদের মধ্যে আছেন 2 জন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। নির্বাচনের তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে বিরোধীদের চেয়ে এগিয়ে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি বলছে খুব শিগগিরই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। 2-3 দিনের মধ্যে হয়ে যাবে, শুরু হবে, চলছে প্রসেস, নাম ধাম সব জমা পড়ে গেছে। আর কেন্দ্রের যে নেতৃত্ব তারা চিন্তা ভাবনা করে ধীরে ধীরে ফাইনাল করবে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রার্থীদের নাম সহ দেওয়াল লিখনের কাজ। আগামী 11 এপ্রিল থেকে ভারতের 17তম লোকসভা নির্বাচন শুরু হবে। 39 দিন জুড়ে 7 দফায় নির্বাচন শেষ হবে 19 মে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসুর ফল মেনে নিলেন ছাত্রলীগের পরাজিত ভিপি প্রার্থী। নতুন ভিপিকে সহযোগিতা করার আহ্বান, কিন্তু এখনো সব পদে আবার ভোট চান নূর। বললেন শপথ নেওয়ার কথাও।
সব সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর। বাঁচবে রোগীর সময় ও শ্রম, বলছেন চিকিৎসকরা। চুরিহাট্টায় আগুনে মৃতদের ডিএনএ পরীক্ষায় এবার মিলল বৃষ্টির বান্ধবী দোলার লাশ। আরও 5 জন শনাক্ত। 52 স্বজনের নমুনার সঙ্গে না মেলায় এখনও অজ্ঞাত 2 মরদেহ। আবাসিক ভোক্তার জন্য গ্যাসের দাম আরও 80% বাড়ানোর প্রস্তাব তিতাস ও সুন্দরবনের। শিল্পে বাড়াতে চায় 132%, প্রবল আপত্তি উদ্যোক্তাদের। এবং দুর্ঘটনা এড়াতে ঘাট বন্ধের প্রতিবাদে বিক্ষোভের মধ্যেই বুড়িগঙ্গায় সংঘর্ষে ডুবল স্পিডবোট ও ট্রলার। কোনো অবস্থাতেই সিদ্ধান্ত পাল্টাবে না, বলছে নৌ মন্ত্রণালয়। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।